আজকে তোমাদের ক্লাস 9 এর যে কবিতা পাঠ্য তার নাম আবহমান। লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তোমাদের পড়াশোনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তোমাদের পরীক্ষার যে ধরন সেটাকে ধরে নিয়ে পরপর তোমাদের সমস্ত ক্লাস আপলোড করে দেয়া হচ্ছে। তোমরা নিজেরা সে সমস্ত ক্লাস অত্যন্ত যত্ন করে, অত্যন্ত ভালোভাবে সব দেখবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং নিজেদের মধ্যে ক্লাসগুলোকে ভাগ করে নেবে, ছড়িয়ে দেবে এবং সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের যে কোনো কবিতা মানে তোমাদের বরাবর আমি এটা বলে আসি যে তোমাদের যেটা করতে হবে সেটা হলো যে এতদিনকার চলে আসা যে পড়াশুনোর যে ধরন, অর্থাৎ আমি বলতে চাইছি যে তোমরা যেভাবে পড়াশুনো করে এসেছো, অর্থাৎ একটা টেক্সট পড়লে তারপর সেই টেক্সটটার যে অন্তর্নিহিত অর্থ সেটা জানলে এবং একটা মানে বই বা নোট বই থেকে অনেক রকমের অর্থ তোমরা বুঝে নিলে বা জেনে নিলে, তাতে কোনো অসুবিধে নেই। অসুবিধাটা হলো এই জায়গায় যে তোমাদের একটা মানে বইয়ের সাহায্য নিয়ে তোমাদের সেই নোটটাকে মুখস্থ করতে হচ্ছে। এই বিষয়টাকে আর কখনোই করা যাবে না। মানে একটা টেক্সটের সে অংশটাকে যে মুখস্থের যে জায়গাটা, এটা কখনোই করা যাবে না। আজকে তোমাদের যে কবিতা তাহলে আমরা পড়ব, আমাদের কি করতে হবে তাহলে সেটাকে মুখস্থ না করে সেই টেক্সটটাকে আমাদের ভিতর থেকে খুব সুন্দর করে ব্যাপারটাকে বুঝে নিতে হবে। এতই চমৎকারভাবে সেটাকে বুঝে নিতে হবে যে আমাদের আলাদা করে আর ব্যাপারটাকে মুখস্থ করার কোনো প্রয়োজন থাকবে না। তাহলে আজকে আমাদের যে কবিতা পাঠ্য সেই কবিতার নাম আবহমান। আবহমান মানে কি? যা চিরদিন ধরে একই রকমভাবে চলে আসছে, যেটা অপরিবর্তনীয়, একই রকমের যে জিনিস চলে আসছে, একে আবহমান বলে। এই যে মানুষ জন্মালে মারা যাবে, দিনের পর রাত আসবে, তো আবহমান কাল জুড়ে এটা সত্যি, এটা কখনো মিথ্যে হতে পারে না, এটাকে আবহমান বলা হয়। লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অত্যন্ত বিখ্যাত একজন কবি। শুধু কবি নন, তিনি তার অনেক গদ্য রচনা রয়েছে। তোমরা কলকাতার যিশু বা অমলকান্তি, বিশেষত অমলকান্তি কবিতাটার কথা তোমরা সবাই হয়তো জানো। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল, সে অমলকান্তির কথা তোমরা অনেকেই জানো। সেই কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। আবহমান কবিতাটার মধ্যে যে বিষয়টা ধ্বনিত হচ্ছে তোমরা দেখো, একদম শুরুর লাইনে দেখবে আমাদের বাংলার যে প্রকৃতি, বাংলার চারপাশে যে সৌন্দর্য, সেই রূপরস গন্ধই এই সম্পূর্ণ কবিতাটার মধ্যে ধ্বনিত হয়েছে বা দেখা গিয়েছে। জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। তাহলে হলো এই তিনটে লাইন। প্রথম কি বলছে? কোথায় দাঁড়াতে বলছে গিয়ে? উঠোনে। উঠোনের কোথায়? লাউ মাচাটার পাশে। লাউ মাচা কি? তোমরা যারা গ্রামে থাকো তারা জানো যে এরকম একটা অংশ যেখানে অনেক শাক ইত্যাদি লাগানো হয়, এখানে সেখানে সেই ফল পাকুড় যা হয়ে থাকে আর কি দেখা যায়, একটা অংশ এরকম আর কি উঁচু করে বাঁধা। সেই লাউ মাচাটার পাশে গিয়ে দাঁড়াতে বলছে। জাগি ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। তাহলে সেই লাউ মাচাটায় সন্ধেবেলায় একটা ফুল দুলছে আর কি বাতাস লেগে। কে এখানে এসেছিল অনেক বছর আগে, কে এখানে ঘর বিঁধেছে নিবিড় অনুরাগে। মানে এই যে জায়গাটায় এখানে যেখানে এসে দাঁড়ানো হয়েছে, এই জায়গাটায় অনেক বছর আগে কেউ একটা এসে ঘর বেঁধেছিল। মানে
এখানে থাকতো। এই যে কলকাতার যে স্টুডিওটাতে দাঁড়িয়ে তোমাদের আমি ক্লাসটা নিচ্ছি, বহু বছর আগে এখানে যে মানুষ বসবাস করত, বা যে ভয়ঙ্কর একটা জঙ্গল এখানে ছিল, জবচার্ণক এসে যখন এই কলকাতা গোবিন্দপুর সুতানুটি গ্রাম আবিষ্কার করে যে সভ্যতার পত্তন হলো, তার আগে যারা থাকতো নবাবী আমলে বা তার আগে, এইভাবে যদি আমরা পিছোই, তাহলে আমরা দেখতে পাবো যে একই জায়গা, একটা জায়গা, কিন্তু সেই জায়গাটার মধ্যে কত মানুষ এসে ভালোবেসে ঘর বেঁধেছে, সেই ঘর পুড়ে নষ্ট হয়ে গেছে, আবার পরবর্তী প্রজন্ম এসেছে, আবার পরবর্তী প্রজন্ম এসেছে, এইভাবে কিন্তু বদল হয়ে এসেছে। কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। এবং তোমরা তো অনেকেই জানো যে দেশ ভাগ বা অন্যান্য রাজনৈতিক বা অনেক কারণে অনেক মানুষকে তাদের যে ভিটে মাটি, তাদের যে বেঁচে থাকা জায়গা, সেটাকে ছেড়ে দিয়ে ছিন্নমূল হয়ে তাদেরকে চলে আসতে হয়েছিল অনেক জায়গায়। ভাবো সেরকম একজন ছিন্নমূল মানুষ গিয়ে যদি তার সেই পুরনো জায়গাটায় গিয়ে দাঁড়ায়, তাহলে কেমন লাগবে তার, তাই না? তো কিছু থেমে থাকে না কখনো। আজকে এ ঘর বাঁধছে, তারপরে অন্য কেউ এক ঘর বাঁধলো, কেউ ভালোবেসে সেই জায়গাতে গিয়েই গড়ে তুললো নিজের বাসস্থান বা বেড়ে ওঠা। এবং রূপকথার গল্প তোমরা শুনেছ, দৈত্য দানব, রাক্ষসী, রাজকন্যা, ডালিম কুমার, রাজপুত্র, মন্ত্রীপুত্র, কোটালপুত্র ইত্যাদি। সেখানে গল্প যখন শেষ হতো তখন এভাবে বলতো, আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। মানে আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নোটে গাছটি মুড়িয়ে গেল এবং এই গল্পটির পরিসমাপ্তি ঘটলো এই ঘটনার। কিন্তু এইটার ভিতরে কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়ো হয়ে গেলেও, বয়স হয়ে গেলেও কিন্তু সম্পূর্ণ মুড়িয়ে যায় না, শেষ হয়ে যায় না। সেটা আবহমান কাল জুড়ে সেটা কিন্তু চলতেই থাকে, চলতেই থাকে। আবার দেখো, আবার ধুয়ো পদের মতো আবার একই জিনিস আবার ফিরে এসেছে। কি বলছে? জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল তুলছে, ফুল তুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। কে এখানে এসেছিল অনেক বছর আগে, কে এখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল তুলছে, ফুল তুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। এইটুকু নিয়ে তাহলে তোমাদের আশা করি কোনো সমস্যা নেই। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আসা, এই কিছু মানুষ এলো এবং কিছু মানুষ চলে গেল, এতেই কিন্তু ঘটনাটার পরিসমাপ্তি ঘটে না। কেউ আসে, কেউ থাকে, আবার চলে যায়, আবার আসে, আবার থাকে, আবার চলে যায়। এটাকেই বলা হয় আবহমান। মানে তার কোনো লয় নেই, শেষ নেই তার কোনো। আবহমান সময় ধরে এক জিনিস হচ্ছে, ফুরোয় না সেই এক গুঁয়েটা দুরন্ত পিপাসা। এই যে নিজের কাছে, নিজের জায়গায় ফিরতে চাওয়ার যে আরতি বা ইচ্ছে, তার কোনো শেষ নেই। কেমন? সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। মানে সে ঘাসের গন্ধ মাখে দিনের বেলায়, রাত্রেবেলা সে তারা দিয়ে স্বপ্ন জুড়ে জুড়ে আঁকে, তার জীবনে বিষাদ আছে, কিন্তু সেটা শেষ কথা নয়। সে তবু হেঁটে যাচ্ছে না, সে স্কেপ করছে না, এইখানেই তার সব থেকে বড় জয়। জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল তুলছে, ফুল তুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি। মানে দুঃখ কি? মানে এত নতুন নতুন দুঃখ, সব দুঃখ মনে হচ্ছে টাটকা।
হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। সাদা ধরনের এক ধরনের ছোট্ট কুন্দ ফুল, তোমরা দেখেছো অনেকেই, যে তার দুঃখবাসী হচ্ছে না, দুঃখ পূরণ হচ্ছে না, কষ্ট হচ্ছে, থেকে যাচ্ছে, তার কোনো শেষ নেই, কিন্তু তার মধ্যেও কুন্দ ফুলের হাসি জেগে উঠছে, সেটার কোনো শেষ নেই। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে শান্ত নদীর হাওয়া, মানে নদীর সন্ধ্যেবেলার হাওয়া। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। তাহলে এই হলো তোমাদের কবিতা, যে কবিতার মধ্যে যে মানুষের আবহমান কাল জুড়ে যে একটা নিজের ভিটে মাটি, নিজের যে শিকড়, নিজের যে দেশের কাছে ফিরতে চাওয়া, এই আরতি কবিতার ভিতর দিয়ে ধ্বনিত হয়েছে। এবং বলা হয়েছে কোনো কিছুই কোনো কিছুর মধ্যে দিয়ে শেষ হয়ে কখনো যেতে পারে না। অর্থাৎ বলতে চাইছে এই, আমার বেঁচে থাকা, আমার ভালোবাসা, আমার দুঃখ, এটাই একমাত্র বড় কথা নয়, তার ভিতর দিয়েও এক অন্যরকম সৌন্দর্য বারে বারে ধ্বনিত হয়। কেউ এলো এবং তার মৃত্যুতে যেমন শেষ হয়ে যাচ্ছে না, আমার জীবনে দুঃখটা বড়, এ কথা সত্যি, কিন্তু সেই দুঃখটাকে ছাপিয়ে গিয়েও আমার বাগানে ছোট ছোট কুন্দ ফুল জেগে উঠছে বা হেসে উঠছে, এটাও সত্যি। তাই কবি বারংবার অনুরোধ করছে, যা গিয়ে তোর ওই লাউ মাচাটার পাশে গিয়ে দাঁড়া, এবং সেখানে গেলেই দেখা যাবে যে সন্ধেবেলায় লাউ ফুলটা সন্ধ্যার বাতাস লেগে অল্প অল্প করে দুলছে। জীবনে তো মৃত্যু আছেই, দুঃখ আছেই, কিন্তু সেটা বড় কথা নয় বা শেষ কথা নয়। তার মধ্যেও কোনো মানুষ সারাদিন জুড়ে ঘাসের গন্ধ মাখে, তারায় তারায় স্বপ্ন আঁকে। আমরা এই কবিরই অন্য এক কবিতা পড়েছি, কবিতার নাম স্বপ্নে দেখা ঘরদুয়ার। সেই কবিতায় ছিল, ও বড় বউ ডাকো ওকে ডাকো, ওই যে ওই লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো। ইহা একটা কবিতা ছিল। তাহলে সেই লোকটাও কিন্তু পথিক লোক, পথে পথে ঘুরে বেড়ানো লোক, তারও কিন্তু স্বপ্নের কোনো শেষ নেই। তাই বলা হচ্ছে যে ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নুটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, মানে শেষ হয় না। এই অনাদিকাল জুড়ে এই আবহমান স্রোতের কালস্রোতে এই বেঁচে থাকা, এই নিজের কাছে নিজের ফেরার আখ্যান বারে বারে চলে। এবং সেই চলার কথা, চড়ৈবতী মন্ত্রের কথা, তোমরা পথের পাঁচালী উপন্যাস পড়বে, সেখানে অপুকে বারবার বলা হচ্ছে যে পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলিল, মূর্খ বালক পথ তো তোমার এখনো শেষ হয় নাই। তাহলে এই চলা, গতির দৈন্য হলো মৃত্যু, থেমে যাওয়াই হলো মৃত্যু। এই জন্য উপনিষদে বারবার বলা হয়েছে চড়ৈবতী চড়ৈবতী, এগিয়ে চলো এগিয়ে চলো। এগিয়ে চলার, ফিরে যাওয়ার, নিজের কাছে নিজে পৌঁছানোর আখ্যানই হলো আবহমান। এই তোমাদের কবিতা, আমি প্রত্যেকটা লাইন ধরে বোঝালাম। তবুও কোনো তোমাদের যদি ধোঁয়াশা বা অস্পষ্টতা থাকে, তোমরা জানাবে। খুব ভালো করে ক্লাস করো, মন দিয়ে পড়াশুনো করো, আমাকে জানাও এবং একটা সংযোগ গড়ে তোলো। খুব ভালো থেকো, পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার।